একটা মানুষের যখন একাধিক জীবন হয় তখন সে নিজেই সমস্যাগুলোকে এক এক করে ডেকে আনে। 2015 সাল সুইটির বিয়ে হয়ে যায়। সে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করত। তার বাবা, তার দাদা, তার ভাই সবাই চাকরি করত এবং সব সময় তারা ট্রাই করেছিল যে সুইটিকেও যেন সেম লেভেলের এডুকেশন দেওয়া হয়, সেম লেভেলের মান মর্যাদা দেওয়া হয়। আমাদের সমাজে একটা মেয়েকে যেমনভাবে নিচু দেখানো হয় এবং সেই নিচু দেখানোটা স্টার্ট হয় তার পরিবার থেকেই, যে তোমাকে তো পড়াশুনো করতে হবে না, তোমাকে পণ হিসাবে অনেকগুলো টাকা দেওয়া হবে, তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে এবং তোমার বিয়েতে অনেক টাকা আমরা খরচা করব। এই কথাগুলো যখন পরিবার একটা মেয়েকে বলে তখন সেই পরিবার সেই মেয়েটাকে ছোট করে। তো যাই হোক, সুইটির ক্ষেত্রে এরকম কোনো কিছুই হয়নি। 2015 সালে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয় এক এনআরআই পাত্রের সাথে। এনআরআই পাত্র মানেই সে বিদেশে থাকে, আর এবার বিদেশ বলতে সে থাকে আমেরিকাতে। সুইটি বিয়ের পর আমেরিকাতে চলে যায়, কিন্তু সে ওখানে যাওয়ার পরেই বুঝতে পারে তার যে হাজব্যান্ড হয়েছে সে আগে একরকম ছিল আর এখন আর এক রকম হয়ে গেছে। এবার সে কেন ওরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সেটা সে জানতো না। এর মাঝে বিয়ের 1 বছর পূর্ণ হয়ে যায়, সুইটি প্রেগনেন্ট হয়ে যায় এবং একটা পুত্র সন্তানেরও জন্ম দেয়। এবং পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে আরও ঝামেলা অশান্তি বাড়তে থাকে। তো শেষমেশ সুইটি এবং তার এনআরআই হাজব্যান্ড একটা জিনিস ডিসাইড করে যে তারা ডিভোর্স নিয়ে নেবে। আমেরিকার কোর্টে মামলা চলে। ওইসব দেশে ডিভোর্সের মামলা আমাদের দেশের মতন বছরের পর বছর চলে না, কয়েক মাসের মধ্যেই সেই কেসটা সুন্দরভাবে শেষ হয়ে যায়। এখানে ছেলের কাস্টাডি দেওয়া হয় বাবাকে। তো সুইটি ওই দেশে না থেকে সে আবার ফেরত আসে ভারতের গুজরাটের বাদোদরার, এবং এই শহরে এসে সে তার মা বাবার সাথেই থাকতে শুরু করেছিল। কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ তার মা বাবা দেখতে পাচ্ছিল, সেটা হচ্ছে যে সুইটি আর ভালোবাসাতে, বিয়ে শাদী এই সমস্ত জিনিসে বিশ্বাসই করে না। কয়েক মাস এরকম চলার পর সুইটির মা বাবা, ভাই, দাদা সবাই তাকে বোঝায় যে সবাই একরকম না, তুমি আবার ট্রাই করো। আগের বার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, হয়তো আমাদের দিক থেকেও অনেক ভুল হয়েছিল, আমরা এনআরআই পাত্র পেয়ে সমস্ত কিছু ভুলে গেছিলাম তোমার বেটার ফিউচারের জন্য, কিন্তু উল্টে এখন দেখতে পাচ্ছি তোমার ডিভোর্স হয়ে গেছে, তোমার বেটার ফিউচারটা আমরা রীতিমতো নষ্ট করে দিয়েছি, আমাদের ক্ষমা করো। তো সুইটি ভাবে যে হ্যাঁ, এই লম্বা জীবনে সে কি করে একা থাকবে, আর সব পুরুষই তো খারাপ হবে এর তো কোনো মানে নেই। তো সে আস্তে আস্তে ডেটিং শুরু করে। অনেকের সাথেই সে ডেটিংয়ে যেত, কিন্তু যাদের সাথেই যেত তারা যখন শুনতো যে সুইটি অলরেডি ডিভোর্সড, তার একটা পুত্র সন্তান আমেরিকাতে আছে, তখনই তারা সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দিত। এবার সুইটি একটা পার্টিতে যায় এবং সেই পার্টিতে তার দেখা হয় অজয়ের সাথে। সে জানতে পেরেছে অজয় পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে। এবার সেখান থেকে তাদের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হয়, ডেট হয়, কথাবার্তা হয়, বন্ধুত্ব হয়, অ্যান্ড একটা প্রেম শুরু হয়। এবং এই প্রেমটা যখন শুরু হয়েছে তখন সুইটি তার ফ্যামিলিকে বলে, তার ফ্যামিলি অজয়কে দেখে একদম মেনেও নেয়, তারা ডিসাইড করে বিয়ে করবে। কিন্তু অজয় তার ফ্যামিলিকে এই কোনো কিছুর ব্যাপারে কোনো কিছুই বলেনি। সুইটি যখনই তাকে বলতো যে তুমি তোমার ফ্যামিলিকে কেন বলছো না, তখন সে একটা কথাই বলতো যে আমার ফ্যামিলি বেশ কনজারভেটিভ, আমি যদি ওখানে গিয়ে বলি আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করছি তাহলে তারা অনেক প্রবলেম ক্রিয়েট করবে, আমরা মন্দিরে বিয়ে করে নিই, দেন একসাথে থাকা শুরু করি, কয়েক বছর যাক, দেন আমি আমার ফ্যামিলিকে বলবো। সুইটি কোথাও না কোথাও সমস্ত কিছুকে নর্মাল ভেবে সে এই জিনিসে এগ্রি করে নেয়। তারা একসাথে ওই বদোদরা শহরেই থাকতে শুরু করে এবং সমস্ত কিছুই ভালো ছিল। 2019 সাল চলে এসেছিল এবং সেই বছর সুইটি আর অজয়ের একটা পুত্র সন্তানও হয়। তারা আলটিমেটলি হ্যাপি। প্রত্যেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঝগড়া হয়
সেরকম ঝগড়াঝাঁটি অশান্তি তাদের মধ্যেও হতো। এই জিনিসটা সুইটির মা বাবাও জানতো, কিন্তু তারা ভাবতো এগুলো তো কোয়াইট নর্মাল। এইরকমই একটা কোয়াইট নর্মাল ঝামেলা হয় 4 জুন 2021। সেদিন সুইটি ঝগড়া করে বাড়ি থেকে রাত্রিবেলা বেরিয়ে যায়, কিন্তু ওই যে সে রাত্রিবেলা বেরিয়ে গেল, সে কিন্তু আর সেই রাত্রে আসেনি। অজয় পুরো রাতটা সোফার উপর বসে ওয়েট করে। এইদিকে সে দেখতে পায় সুইটির ফোনটাও সুইচ অফ। আগেও একবার দুবার যখন ঝগড়া হয়েছিল তখন সুইটি এইভাবেই ফোনটা অফ করে বাইরে কোথাও চলে গেছিলো, দেন পরে আবার রিটার্ন ব্যাক করেছিল। অজয় সকালের জন্য ওয়েট করছিল। সকাল হয়, সে তার ছেলেকে খাওয়ায়, স্নান করায়, দেন সে একটু চিন্তা করতে শুরু করে। সে ভাবে যে এতক্ষণে সুইটির তো চলে আসার কথা। সে বুদ্ধিমানের মতন একটা জিনিস ভাবে যে এই মুহূর্তে আমি যদি তার মা বাবাকে না জানাই তাহলে একটা বড় অপরাধ হবে। যেহেতু অজয় পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতো, তো সে সমস্ত প্রসিডিওর জানে। উল্টে তার উপর সবাই সন্দেহ করতে পারে যদি কোনো কিছু কোথাও বাজে হয়ে থাকে। তো সে সঙ্গে সঙ্গে তার শ্বশুর শাশুড়ি এবং শালাকে ফোন করে পুরো ব্যাপারটা বলে। তারা তাদের বাড়ির থেকে 2 ঘন্টা দূরে থাকতো। 2 ঘন্টার মধ্যে সুইটির মা বাবা এবং ভাই চলে আসে। তারা পুরো জিনিসটা শোনার পর অজয়কে বলে, তুমি তো পুলিশ ডিপার্টমেন্টে আছো, তো তুমি কিছু করো। তখন অজয় বলে যে হ্যাঁ, আমি সমস্ত কিছু দেখব, আপনারা আমার সন্তানের খেয়াল রাখুন। অজয় তার গাড়ি নিয়ে চুপচাপ থানার উদ্দেশ্যে রওনা দেয়। সে সেখানে গিয়ে পুরো ব্যাপারটা দেখে। কিন্তু 4 জুন রাত্রেবেলা সুইটি বাড়ি থেকে বেরিয়ে গেছে। 5 জুন সবাই জানতে পারে। এরপর আরও 5 দিন কেটে যায়। 11ই জুন চলে আসে। যখন সুইটির ফ্যামিলি অজয়কে বারবার বলে যে তুমি কি কমপ্লেন আদেও করেছো, তখন অজয় এই পুরো ব্যাপারটা ইগনোর করে যাচ্ছিল আর এটাই বলছিল যে আমি নিজেই সুইটিকে খুঁজে বার করব, আমার অনেক সোর্স এবং লিঙ্ক আছে। এই জায়গাতে এসে সুইটির ফ্যামিলির কোথাও না কোথাও একটু সন্দেহ হয়। তারা সোজা পুলিশ স্টেশনে যায় এবং কমপ্লেন করে যে তাদের মেয়ে মিসিং আছে অথবা তার সাথে কিছু বাজে হয়ে গেছে, এবং যদি বাজে কিছু হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী হচ্ছে তাদের জামাই, মানে ওই পুলিশ স্টেশনেরই এক পুলিশ অফিসার যার নাম হচ্ছে অজয়। পুলিশ এবার অজয়কে ডাকে। তদন্ত শুরু হয়। প্রথম থেকেই সুইটির মা বাবা বলছিল যে থানাতে অজয় কাজ করে সেই থানার পুলিশ অফিসাররা কি করে তদন্ত করতে পারে। এখানে অনেক রকম পার্শিয়ালিটি তো হতেই পারে, কিন্তু অজয়কে যখন তদন্ত করা হয় তখন অজয় ক্লিয়ারলি বলে যে আমি যদি সুইটির সাথে কিছু করেই থাকতাম তাহলে কেন সুইটির মা বাবাকে জানাতাম সবটা। আপনারা তদন্ত করুন, আপনারাই দেখুন। এবার এই দিকে সুইটি যে মিসিং গেছে সেটা যেমন ভাদোদরা শহরে ছড়িয়ে পড়েছে, তার সাথে সাথে 7 সমুদ্র 13 নদী পারে আমেরিকাতেও খবরটা পৌঁছেছে সুইটির প্রথম ছেলের কাছে। তার প্রথম ছেলের বয়স তখন মাত্র 7 বছর, কিন্তু সেই 7 বছরেই সে ফেসবুকে একটা গ্রুপ বানায় এবং সেই গ্রুপটার নাম দেয় হোয়ার ইজ মাই মাদার। সে তার মায়ের অনেক ছবি দেয় এবং সবাইকে রিকোয়েস্ট করে যে দয়া করে আমার মাকে খুঁজে বার করো। আস্তে আস্তে এই গ্রুপটা ফেমাস হয়ে যায়। সবাই সুইটির ব্যাপারে কথা বলতে থাকে। নিউজের হেডলাইন এবার সুইটি হয়ে যায়। পুলিশের উপর প্রেশার আসতে থাকে। তো পুলিশ এই কেসটাকে ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করে দেয়। ক্রাইম ব্রাঞ্চ আসে, তারা তদন্ত শুরু করে এবং তদন্তে প্রথম তাদের যার উপর সন্দেহ হয় সে হচ্ছে অজয়। এবার অজয় সে তো পুলিশে ছিল, জানতো পুলিশ কিভাবে তদন্ত করে এবং সে যদি ক্রাইমটা করে থাকে তাহলে এটা প্রমাণ করা এবং বডিটা খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হবে। এই কারণে পুলিশ আস্তে আস্তে সমস্ত প্রমাণ এক এক করে জোগাড় করছিল। সুইটি মিসিং গেছে নিয়ার অ্যাবাউট 1 মাস হতে চলল। হঠাৎই পুলিশের কাছে খবর আসে যে ভাদোদরা থেকে যে বাইপাসটা আহমেদাবাদের উদ্দেশ্যে যাচ্ছে তার পাশেই একটা পোড়া বডি পাওয়া গেছে। তারা সেখানে যায়। প্রথমে তো ভাবছিল যে এটা কোনো জন্তু জানোয়ারের বডি হবে, কিন্তু পরে তারা যখন ভালো করে দেখে তারা দেখতে পায় ওখানে 43টা টুকরো আছে।
তার সাথে সাথে আছে মঙ্গলসূত্র, আংটি। তার মানে এটা কোনো একটা ফিমেলের বডি এবং মোস্ট প্রবাবলি এটা একটা মার্ডার। এবার এই বডিটা কার হতে পারে সেটা জানার জন্য তারা আশেপাশের যত থানা ছিল সেই থানার মিসিং কমপ্লেনগুলো এক এক করে চেক করতে থাকে এবং সেটা চেক করতেই তাদের প্রথম যে নামটা নজরে আসে সেটা হচ্ছে সুইটি প্যাটেলের। এবার সুইটি প্যাটেলের মা বাবাকে ডাকা হয়। তারা মোটামুটি আইডেন্টিফাই করে ওই মঙ্গলসূত্র এবং আংটি থেকে, কিন্তু এতে তো আর 100% কনফার্ম হওয়া যায় না। যেহেতু সুইটির বডি তারা মোস্ট প্রবাবলি পেয়ে গেছে, তারা ডিসাইড করে যে এবার তার যে ছেলে আছে তার সাথে এই ডিএনএটা ম্যাচ করা হবে। এবার ডিএনএর রিপোর্ট আসতে তো অনেকটা টাইম লাগবে। তার আগে বেসিক তদন্তগুলো পুলিশ একটু একটু করে গোছাতে থাকে। এবার যেখানে সুইটির বডিটা পাওয়া গেছিল সেখানে একটা আন্ডার কনস্ট্রাকশন হোটেল ছিল। এবার সেই আন্ডার কনস্ট্রাকশন হোটেলেই কোনো কি কর্মকাণ্ড ঘটেছে, কেউ হয়তো সুইটির সাথে কুকর্ম করেছে, সে ওই রাতে বেরিয়ে গেছিল, তাকে কেউ ধরে এনে এই হোটেলে কুকর্ম ঘটিয়ে এখানে পুড়িয়ে দিয়েছে। কিন্তু এই আন্ডার কনস্ট্রাকশন হোটেলটাই বা কার সেটা দেখতে গিয়ে পুলিশ দেখে এই হোটেলটা হচ্ছে কংগ্রেস নেতা কিরিটির। কিরিটির উপর যখন তাদের নজর পড়ে তখন তারা দেখতে পায় অজয়ের সাথে এই কিরিটির খুব ভালো সম্পর্ক। তারপর তারা ঘটনাস্থলে আবার যায় এবং গিয়ে দেখে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে একটা সিসিটিভি আছে। তারা তার হার্ড ডিস্কটা থানাতে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখে যে ওই 5 জুন, 4 জুন এবং 6 জুন এই 3 দিনের সিসিটিভি ফুটেজ গায়েব। তাদের সন্দেহ হয়। তারা অজয়ের কল ডিটেল রেকর্ড এবং কিরিটিরও কল ডিটেল রেকর্ড দেখে। তারা দেখতে পায় অজয় মাল্টিপল টাইম এই কিরিটির সাথে কথা বলতো। সবাই বলে তাদের মধ্যে নাকি বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব তো থাকতেই পারে, কিন্তু 4 জুন, 5 জুন, 6 জুন তারা একটু বেশি কথা বলেছিল। এবং 5 জুন সকালবেলা ওই 11টা, 11:30 নাগাদ অজয়ের ফোনের লোকেশান ছিল কিরিটির ওই আন্ডার কনস্ট্রাকশন হোটেল এবং কিরিটিও সেখানে উপস্থিত ছিল। ওই দিন তারা ওখানে কেন উপস্থিত ছিল? তারা তো থানাতে রিপোর্ট লেখাতে যাবে, কিন্তু রিপোর্ট লিখিয়ে এখানে এসেছিল নাকি রিপোর্ট লেখানোর আগেই তারা এখানে এসেছিল? এই জায়গাতে পুলিশের সন্দেহ একদম দানা বাঁধে এবং তারা বুঝতে পারে এই কিরিটি আর অজয় মিলেই হয়তো কিছু করেছে এবং তারাই হয়তো সমস্ত কিছু জানে। তো এদেরকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করাই সব থেকে বেটার হবে। তো পুলিশ এদের দুজনকে তুলে আনে অ্যান্ড জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে কিরিটি আর অজয় একদম ভাঙছে না। তারা বলছে বেকার বেকার আমাদের উপর সন্দেহ করছেন। কিরিটি যেহেতু কংগ্রেস নেতা ছিল আর সেই সময় গুজরাটে বিজেপির গভর্নমেন্ট ছিল, তো সে থানার মধ্যে জোরে জোরে বলতে শুরু করে যে বিজেপি গভর্নমেন্ট আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশ এতে তো হার মানে না। তারা নানান রকম টনিক দিয়ে এদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং ইন দ্য লাস্ট অজয় বলে যে হ্যাঁ করেছি, আমি খুন করেছি সুইটিকে। সুইটি আমাকে অপশান দিয়েছিল, হয় সে নয়তো ও। আমি ওকে চুজ করেছিলাম জাস্ট ফর 25 লাখ টাকা এবং অনেক সোনা গয়নার জন্য। এটি নিজেই নিজের মৃত্যুর পথটা বেছে নিয়েছিল। তখন সে বলতে শুরু করে আমাদের দেখা হয় 2016 সালে, প্রেম হয়, বিয়ে হয়, কিন্তু এর মাঝেই আমি একটা চালাকি করেছিলাম। আমার আগে একটা বিয়ে হয়ে গেছিলো, সেখান থেকে আমি ডিভোর্স নিয়েছিলাম। সেই নিয়ে আমার অনেক টেনশন ছিল। যাই হোক, সুইটির সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই চলছিল এবং সেই সম্পর্ক চলাকালীনই আমি বাড়িতে কখনো কিন্তু সুইটির ব্যাপারে বলিনি। যেহেতু সুইটি ডিভোর্সি ছিল, তার একটা সন্তান ছিল, আমার ফ্যামিলি কনজারভেটিভ, তারা মানবে না। তো এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, ফ্যামিলিকে না জানানোই বেটার মনে করি। এইদিকে ফ্যামিলি যেহেতু সুইটির ব্যাপারে জানতো না, তারা আমার সেকেন্ড বিয়ের ব্যাপারেও অ্যারেঞ্জমেন্ট করতে থাকে। আমি জানতে পারি সেই মেয়ে বেশ সুন্দরী, সে পণে অনেক টাকা পয়সা সোনা দানা দেবে। তো টাকা পয়সা সোনা দানা এই জিনিসগুলোর লোভ আমি ত্যাগ করতে পারিনি, আমি বিয়ে করিনি। 2018 সালে সেই নারীর সাথে আমার এক কন্যা সন্তান হয় এবং ঠিক তার পরের বছরই সুইটির সাথে আমার এক পুত্র সন্তান হয়। আমি একটা ডবল লাইফ লিড করছিলাম।
তার সাথে আমি আহমেদাবাদে থাকতাম এবং কাজের নাম করে আমি আহমেদাবাদ থেকে মাঝে মাঝেই বদোদরা 110 কিলোমিটার দূরে আসতাম সুইটির সাথে থাকতে। কিন্তু সত্যি তো কখনো লুকিয়ে রাখা যায় না, এটা তো পুলিশের ডায়লগ। আর আমিও জানতাম একদিন না একদিন আমার দুই ওয়াইফ একে অপরকে চিনে ফেলবে বা জেনে ফেলবে। এই ক্ষেত্রে সুইটি আমার উপর একটু সন্দেহ করতে থাকে এবং সে সন্দেহ এতভাবে করছিল, এত প্রেশার আমাকে বারবার দিচ্ছিল। আমি একদিন বলেই দিই যে হ্যাঁ, আমার আরও একটা বিয়ে করতে হয়েছে ফ্যামিলির চাপে পড়ে। সুইটি প্রথমে এই জিনিসটাকে নর্মালভাবে নেয়, কিন্তু আমার উপর রেগে থাকে। আমি ভাবি সে তার ফ্যামিলিকে বলে দেবে, কিন্তু সে তার ফ্যামিলিকে বলে না। সে বাড়িতে আসে, এসে আমাকে বলে যে তোমাকে যে কোনো একজনকে চুজ করতে হবে, তুমি কাকে চুজ করবে সেটা ডিসাইড করে নাও। আমি তাকে বলি এরকম হয় না, আমি কারো জীবন নষ্ট করতে পারবো না, কিন্তু সে বারবার বলছিল। এবং সেই সময় আমি ভেবে নিই যে আমার যে সেকেন্ড ওয়াইফ আছে, অ্যাকচুয়ালি তার থার্ড ওয়াইফ, তাকে আমি ছাড়তে পারবো না। তার কাছ থেকে আমি 25 লাখ টাকা নিয়েছি, অনেক সোনা গয়না নিয়েছি। যদি তাকে ডিভোর্স দিই তাহলে এইগুলো সব রিটার্ন করতে হবে, যেটা আমার পক্ষে মোটেও পসিবল ছিল না। তো সেই কারণে আমি মনে মনে কোথাও না কোথাও ভেবেই নিই যে সুইটিকেই এই পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো। এবার সেই রাতে মানে 4 জুন আমাদের মধ্যে খুব ঝামেলা হচ্ছিল। আমি হঠাৎই রেগে যাই, তাকে তারপর গলা টিপে হত্যা করি। দেন কি করব? আমি চুপচাপ আমার গাড়ির ডিকিতে সুইটির বডিটা রাখি। দেন আমি ভাবি যে এটাকে কি করে ডিসপোজ করা যাবে। সেই রাতে তো আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার ছেলেকে আমি খাওয়াই, স্নান করাই, দেন গাড়িটা নিয়ে একটু দূরে পার্ক করে রেখে আসি। তারপর সুইটির মা বাবাকে আমি ফোন করি। আমি জানতাম সুইটির মা বাবা কখন আসবে। ঠিক সেই সময়ের মধ্যেই আমি কংগ্রেস নেতা কাম আমার বন্ধু কিরিটিকে ফোন করি, পুরো ব্যাপারটা বলি। সে বলে আমার হোটেলের পিছনে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে তুমি এই বডিটা জ্বালিয়ে দাও। আমি পুরো কর্মকাণ্ড করে আসি। আসার পর আমার শ্বশুর শাশুড়ি আসে, তাদেরকে পুরো ব্যাপার বলি, তাদের সামনে নাটক করি এবং তাদেরকে বলি আমি থানাতে যাচ্ছি পুরো কমপ্লেন লেখাতে। আমি ভাবছিলাম যে যদি আমি কমপ্লেন নাই করি, আমি আস্তে আস্তে কেসটা ঠান্ডা হয়ে যাবে। তারাও ভাববে তাদের মেয়ে হয়তো কোথাও চলে গেছে, যেহেতু তাদের মেয়ের লাইফে অনেক ট্রমা আছে। কিন্তু একটা সময়ের পর তাদের সন্দেহ বাড়তে থাকে আমার উপর। আমি অলরেডি তাদেরকে যেহেতু ফোন করেছিলাম, ঝগড়ার ব্যাপারটাও বলেছিলাম, এই কারণে পুলিশ প্রথমে সন্দেহ করেনি। পুলিশ সুইটির মা বাবাকে বলেছিল যে তাদের মধ্যে আগের রাত্রে ঝগড়া হয়েছিল। এই জিনিসটা যখন কোনো হাজব্যান্ড বলছে, তার মানে সেই হাজব্যান্ড হয়তো কিছু করেনি, সে হয়তো সত্যি বলছে। এই কারণে আমি পুলিশের কাছ থেকে বেঁচেছিলাম। কিন্তু ক্রাইম ব্রাঞ্চ মানে আপনারা যখন আসেন তখন আপনারা এক একটা করে সমস্ত কিছু দেখতে শুরু করেন। আমি তখন বুঝতে পারি সিসিটিভিটা কাল হতে পারে। আমি কিরিটিকে বলি যে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দাও। সে ডিলিটও করে দেয়। আমি ভেবেছিলাম যে এই যাত্রায় অন্তত বেঁচে যাব। আপনারা যখন এক এক করে কল ডিটেল রেকর্ড দেখলেন, আমি তাড়াহুড়োর মাঝে কল ডিটেল রেকর্ডের ব্যাপারটা আমার মাথা থেকেই উড়ে যায়। তখন আমি বুঝতে পারি যে এবার আমার আর পালানোর কোনো জায়গা নেই। আজকাল পরশু আমি ধরা পড়েই যাব। যদিও আমি যে সুইটিকে খুনটা করেছি সেটা আমি আগেই ভেবেছিলাম, যেহেতু সুইটি নিজেই আমাকে অপশান দিয়েছিল, হয় সে নয়তো ও। আমি ওকে চুজ করেছিলাম টাকা পয়সা এবং রূপের জন্য। তো সেহেতু আমি এই হত্যাটা করতে চাইনি, আমি ভেবেছিলাম। কিন্তু যখন হত্যাটা হয় আমি হঠাৎ করেই করে ফেলি। পুলিশ এই সমস্ত কিছু শোনার পর এই দুজনকে কোর্টে তোলে। কোর্টে এখন ট্রায়াল চলছে। এরপর ডিএনএ টেস্টের রেজাল্টটাও চলে আসে। তার নার্কো এবং ব্রেন ম্যাপিং করানো হয়, সেখানে সে ধরা পড়ে যায়। এবং ইন দ্য লাস্ট আমেরিকাতে থাকা সেই 7 বছরের সুইটির সন্তানই এই কেসটাকে কোথাও না কোথাও জাস্টিস দেওয়ালো। এবং এর যদি কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু এই কেসের সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে অজয় নিজেই পুলিশ ছিল, যে রক্ষক ছিল সে নিজেই ভক্ষক হয়ে গেল তার ওয়াইফের জন্য। আর কোনো মানুষের ডবল লাইফ মানে যারা পরকীয়া টরকীয়া করে তাদের লাইফে এই রকম টেনশন কন্টিনিউয়াস লেগে থাকে। এই সমস্ত টেনশন নিয়ে তারা বেঁচে থাকে কী করে, সেটাই একটা অবাক করা ব্যাপার। তো এই ছিল আজকের একটা ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।